আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। শুরুতে আমরা পত্রিকার শিরোনামগুলো জেনে নেব। দর্শক, প্রথমে দেখে নেব বিভিন্ন পত্রিকার শিরোনাম। শুরুতে প্রথম আলো শিরোনাম করেছে, প্রকল্পে 15 বছরে 3.25 লাখ কোটি টাকা লুটপাট, গণতন্ত্রের জন্য অব্যাহত সংগ্রাম, ঢাকা দিল্লি সম্পর্ক ঠিক হবে পরিবর্তিত সময়ের আলোকে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গোল টেবিল বৈঠক। দৈনিক ইত্তেফাক, 4 দিন পর 31 জনের নাম উল্লেখ করে মামলা, চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা, 71-এর মুক্তিযুদ্ধের বিজয় আসে এ মাসে, এবার আমরা ব্যর্থ হলে বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে, সেমিনারে আইন উপদেষ্টা। সমকাল, দিল্লির মন বুঝে এগোবে ঢাকা, অভ্যুত্থানের রক্তস্নাত বাংলাদেশে এলো বিজয়ের মাস। বাংলাদেশ প্রতিদিন, সংকটে 460 থানা, স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না পুলিশ, বিএনপি 2025 সালেই ভোট চায়। যুগান্তর, সম্পর্ক বাস্তবতার নিরিখে হওয়া উচিত, পররাষ্ট্র উপদেষ্টা, ভারতীয় মিডিয়ার ভূমিকা দুই দেশের সম্পর্কে সহায়ক নয়, জ্বালানি ও আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা, ঢাকা চেম্বারের বাণিজ্য সম্মেলন। ডেথ রেফারেন্স আপিলের রায় আজ, 21 আগস্ট গ্রেনেড হামলা। বণিক বার্তা, ব্যাংক খাতের দুর্দশার দায় অডিট ফার্ম ও ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানেরও। দ্য ডেইলি স্টার, hills raised for 30 real estate projects in cottage. Don't ever let an autocrat rules us again. আমরা শিরোনামগুলো দেখে নিলাম। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার আপিলের রায় আজ, এ বিষয়ে একটু আলোচনা করতে চাই আপনার সাথে। দেখেন, 21 আগস্ট যে ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছিল সেটি কিন্তু বাংলাদেশের গণতন্ত্র একটি পক্ষকে নিধন করা, অর্থাৎ রাজনৈতিক শূন্যতা বা সংকট তৈরি করার একটি নীল নকশার বাস্তবায়ন ছিল। সুতরাং আজকে 2004 সালের যে ভয়াবহ গ্রেনেড হামলা, সেই হামলা আপনি জানেন যে আইবি রহমান সহ 24 জন নিহত হয়েছিলেন এবং সেটি দেশে বিদেশে আলোচিত হয়েছিল এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করা হচ্ছিল। কিন্তু এরপরে 2018 সালের 10 অক্টোবর এসে একটি রায় ঘোষণা করা হয়, সেখানে 19 জনকে ফাঁসির দণ্ড দেওয়া হয় এবং আরও 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এবং সেখানে ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবুসহ অনেকেই আছেন। কিন্তু এটির আজকে ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিলের যে রায় আজকে ঘোষণা করা হবে, অর্থাৎ রায়ে জানা যাবে যে তারেক বাবরদের দণ্ড বহাল থাকছে কিনা। এটি একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দীর্ঘ 14 বছর পরে রায় হয়েছিল, তারপরে আসামিরা তাদের আইনি প্রক্রিয়ার মধ্যে ন্যায় বিচারের জন্য আপিল করবে, এটা স্বাভাবিক। সেই জায়গায় একটি বিষয়ে বারবার ঘুরে ফিরে আসছে, বাংলাদেশে যখন কোনো হত্যাকাণ্ড হয়, হামলার ঘটনা ঘটে, যেখানে জঙ্গি সম্পৃক্ততা এবং রাজনৈতিক দলগুলোকে একে অন্য পক্ষকে দোষারোপের একটি রাজনীতি আমরা দেখে আসি এবং বিচার ব্যবস্থাকে দলীয়ভাবে ব্যবহার করার একটি চিত্র আমরা দেখি। সুতরাং সেই জায়গা থেকে আমরা এই গ্রেনেড হামলা মামলাও কিন্তু তার ব্যতিক্রম দেখেনি। আমরা দেখেছি একটি পক্ষ আরেকটি পক্ষকে দমন পীড়নের জন্য এই হামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এবং সেই জায়গা থেকে একটি রাজনৈতিক দলকে প্রতিহিংসামূলকভাবে রাজনীতি থেকে বের করে দেওয়ার, অর্থাৎ এক দলীয় শাসন কায়েমের যে অপচেষ্টা, সেই জায়গা থেকে আমরা মনে করি যে সঠিক তদন্তের মাধ্যমে যারা দোষী তাদের বিচারের আওতায় আনা হোক। অর্থাৎ এই বিচার প্রক্রিয়াকে যদি পক্ষপাতদুষ্ট হয়, সেটিকে
সঠিক তদন্তের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে, প্রয়োজন আন্তর্জাতিকভাবে তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, সেটি জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র হোক না কেন, সেটিকে অন্তর্বর্তী সরকার এটিকে বিশেষ গুরুত্ব দেবেন, কারণ এই ধরনের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হওয়া খুবই দরকার। সুতরাং এই বিচার প্রক্রিয়া নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে এবং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে যেন দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এবং আজকে আপিলের যে রায় হবে, সেই রায়ের মধ্যে আমরা আবারও দেখতে পাবো যে একটি ষড়যন্ত্রমূলকভাবে রাজনীতিকরণের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থার যে অরাজকতা বাংলাদেশে চেপে বসেছিল, যে ফ্যাসিস্টদের একটি নীল নকশা, যে একটা পক্ষকে দমন বা একটা নিধনের যে প্রতিযোগিতা, সেই জায়গা থেকে আমরা চাই যে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করুক এবং এই অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, প্রয়োজনীয় সংস্কার করছেন এবং এই মামলাটির সঠিকভাবে সামনের দিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে যাবেন। এবং যারা প্রকৃত দোষী, তারা আমরা কখনোই চাই না যে তারা বিচারের বাইরে থাকুক, অর্থাৎ প্রকৃত দোষীরা আইনের আওতায় আসুক, সুনির্দিষ্টভাবে তাদের অভিযোগগুলো প্রমাণিত হোক, জাতি হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমরা সেটি দেখে এবং যেন সন্তুষ্টি প্রকাশ করতে পারি যেন হত্যাকাণ্ডের বিচার হবে এবং আগামীতে এই ধরনের কোনো ঘটনা ঘটানোর দুঃসাহস বাংলাদেশের মাটি থেকেও দেখাবে না। জি অবশ্যই। আমরা কিন্তু এখনো দেখছি যে সংকটে 460 থানা বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে যে স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না পুলিশ, নানা সংকটে জর্জরিত পুলিশ এখনো। দেখেন, বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার 5 আগস্টের পরবর্তীতে পুলিশ প্রশাসনের উপরে যে নগ্নভাবে হামলা, লুটপাট, ভাঙচুর, প্রাণহানির ঘটনা ঘটেছে, সেটি কিন্তু দীর্ঘদিনের পুলিশ বাহিনীকে সরকারের পেটুয়া বাহিনী হিসেবে, দলীয়করণের মাধ্যমে এবং সরকারের মুখপাত্র হিসেবে কিন্তু অনেকে মনে করতেন যে পুলিশের মাধ্যমে সে ফ্যাসিস্ট সরকারের টিকে ছিল। সুতরাং মানুষের মধ্যে যে জন আস্থা, সে আস্থাহীনতার জায়গা থেকে মানুষের মধ্যে একজন ক্ষোভ তৈরি হয়েছিল, সেটি পুলিশ প্রশাসন স্বীকার করে। সুতরাং এই যে পুলিশের যে অনাস্থায় যে সংকট, এই সংকটটা কিন্তু দীর্ঘদিনের একটি পরিণতি। সুতরাং এই জায়গা থেকে মানুষের আস্থা ফিরে আসছে, অন্তর্বর্তী সরকার পুলিশ প্রশাসনকে সংস্কার করছেন এবং পুলিশের মধ্যেও একটা আত্মশুদ্ধি ঘটছে এবং সেই জায়গা থেকে ব্যাপক রদবদল হচ্ছে এবং যোগ্য লোকদেরকে যোগ্য স্থানে বসানোর একটি প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে মানুষের মধ্যে যে আস্থাহীনতা বা আস্থার সংকট, সেই জায়গায় পুলিশ কিন্তু এখন আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে। আপনি দেখবেন যে থানায় গেলে আগে মামলা নেওয়া হতো না, হয়রানি করা হতো, বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ সহ নানান অভিযোগ ছিল। সেই জায়গা থেকে কিন্তু পুলিশ বেরিয়ে আসছে। তো জনবান্ধব বা জনকল্যাণের জন্য যে পুলিশ, অর্থাৎ জনগণের কল্যাণে পুলিশের যে ব্যবহার, সেই জায়গা থেকে পুলিশ কিন্তু আস্তে আস্তে তাদের দায়িত্ববোধ, যে পেশাদারিত্ব, সেই জায়গায় ফিরে আসছে। এটি খুবই আশার খবর এবং আমরা আশা করি যে সংকট বেশি দিন থাকবে না এবং থানাকে মেরামত করার ব্যাপার, জনবল নিয়োগের যে প্রক্রিয়া, আপনার তাদের পোশাক পরিবর্তনের অনেকগুলো বিষয় চলে আসছে এবং তাদের যে কোড অফ কন্ডাক্ট, সেই অনুসারে পুলিশের দায়িত্ব পালনের ব্যাপারটি নিয়ে সরকার কিন্তু এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং অন্তর্বর্তী সরকারের যে এই যে পদক্ষেপগুলো, সামনের দিনে আমরা সেই সুফল পাবো সে আশা রাখি। যে একটু সংক্ষিপ্ত আকারে জানবো যে বিজয়ের মাস, অভ্যুত্থানের রক্তস্নাত বাংলাদেশে এলো বিজয়ের মাস। দেখেন, বিজয়ের মাস এটি সত্যি আমাদের জন্য একটি অনন্য সাধারণ ঘটনা। আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে আপনি আমি কথা বলছি এবং সেই যে অর্জন এবং আমরা মায়ের ভাষায়, বাংলা ভাষায় কথা বলছি। সুতরাং এই যে স্বাধীনতার আমরা যে অনুভবটা, অর্থাৎ আমার দেশে আমি বসে কথা বলছি, মাতৃভাষায় কথা বলছি, সেটি একদিনে হয়নি। দীর্ঘ 26 বছর 24 বছরের শোষণ, নিপীড়নের এটাও কিন্তু একটা ক্ষোভের একটি বহিঃপ্রকাশ ছিল। এটা বাংলাদেশের মানচিত্র। সেখানে দীর্ঘ 9 মাসের সংগ্রাম, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই যে বাংলাদেশ, অবশ্যই। এবং আজকে কিন্তু গণ অভ্যুত্থানের পর একটি নতুন বাংলাদেশ, সেখানে আরেকটি স্বাধীনতা, সেখানে কথা বলার স্বাধীনতা, সেখানে দেশের কল্যাণে কাজ করার যে স্বাধীনতা, নতুন বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর যেটি প্রক্রিয়া শুরু হয়েছে, সুতরাং এটি একটি নতুন মাত্রা পাচ্ছে। সুতরাং আমরা মনে করি নতুন বাংলাদেশে আমরা সবাই নতুনভাবে স্বাধীনতা উদযাপন করব এবং সরকার সেই ধরনের আয়োজন করছে যাতে করে আগামী দিনে আমাদের যে নতুন বাংলাদেশ, সেখানে আমরা নতুনভাবে তারুণ্যের স্বপ্নের বাংলাদেশে আমরা নতুনভাবে হাসি খুশিতে এবং সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি হবে এবং সেইভাবে আমরা আমাদের
জি, আমরা তাই স্বপ্নের বাস্তবায়ন প্রত্যাশা ঘটাবো। রাখি এবং শিপন আপনাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।